আসসালামু আলাইকুম। আজ 31 জুলাই 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ সাদেক কায়েমের বিরুদ্ধে মুখ খুললেন নাহিদ। যেভাবে ঢাকা দখল করতে চায় আওয়ামী লীগ। পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে তাচ্ছিল্য করলেন ট্রাম্প। এবার বিস্তারিত। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে বেশ কটি প্রশ্নের জবাব তুলে ধরেছেন। তার স্ট্যাটাসটি হল, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। 5 আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। 7 আগস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয়। শিবির নেতা সাদেক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন, ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার। গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়। সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করছি, ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। নাহিদ ইসলাম স্ট্যাটাসে উল্লেখ করেন, সাদেক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদেক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদেক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে, এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই, কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম, আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। নাহিদ ইসলাম বলেন, 2 আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল, এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা 1-11 হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। 5 আগস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। ঢাকা দখলের পরিকল্পনা নিয়ে দলের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। দৈনিক যুগান্তরে প্রকাশিত সিরাজুল ইসলামের এক প্রতিবেদন থেকে জানা যায়, মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ দিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে।
সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসাবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে 13 জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় 2 জনকে। ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন। সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল নিয়ে ফেলেছে। প্রশাসনও তাদের সঙ্গে আছে। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি বেগবান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে। এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ক্ষমতা হারানোর 1 বছর পূর্ণ হতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগের। এই সময়ে দলের অনেক পলাতক নেতার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠলেও অভিযোগ রয়েছে তাদের অর্থ লোলুপতা থামেনি। এবার নতুন এক অনলাইন চাঁদাবাজির কৌশল নিয়েছে তারা, জানিয়ে উদ্বেগ বাড়ছে দলের ভেতরেও। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ 18 এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনার পার্টি টেলিগ্রামে চাঁদাবাজি অনুপ্রবেশে জর্জরিত। শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রাম অ্যাপে চালিত আওয়ামী লীগের অনলাইন গ্রুপগুলো এখন আর্থিক লেনদেন এবং গোয়েন্দা নজরদারির নতুন মঞ্চ হয়ে উঠেছে। গত 1 বছরে শেখ হাসিনার অনুগত নেতাকর্মীদের প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। কোনো কোনো গ্রুপে 20-30 হাজার সদস্য অংশ নেয় প্রতিদিনের ম্যারাথন আলোচনায়। এসব গ্রুপে শুধু সাধারণ কর্মী নয়, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরাও থাকেন সক্রিয়। নিউজ 18-এর উচ্চপদস্থ একটি সূত্র জানায়, শেখ হাসিনা নিজে যখন ভার্চুয়াল টেলিগ্রাম মিটিংয়ে যুক্ত হন তখন তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ অর্থের বিনিময়ে বিক্রি করা হয়। সূত্র আরও জানায়, এই আর্থিক লেনদেনের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নেতৃত্বে গঠিত হয়েছে অসংখ্য টেলিগ্রাম গ্রুপ, যেগুলোতে তিনি প্রতিদিন তার বক্তব্য প্রচার করছেন। তবে এসব কর্মকাণ্ডকে কেউ কেউ রাজনৈতিক কৌশল নয়, বরং ব্যক্তিগত চর্চা ও চাঁদাবাজির নতুন মাধ্যম হিসেবে দেখছেন। দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরকে মাঠের কর্মীরা আর গ্রহণ করছে না, তাই তিনি নিজেই টেলিগ্রামে সক্রিয় থেকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন। তবে মূল উদ্দেশ্য দল নয়, বরং নতুন আর্থিক কেলেঙ্কারি। সূত্রগুলোর আরও দাবি, কাদের নিজের প্রভাব ব্যবহার করে সিনিয়র নেতাদের কাছ থেকে অর্থ আদায় করছেন। অভিযোগ রয়েছে, দলের ভেতরের অনেকেই তার বিরুদ্ধে ভার্চুয়াল মিটিংয়ের সুযোগ বিক্রির অভিযোগ তুলেছেন, যেখানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, কোটি কোটি টাকা লুটে নেওয়া একটি রাজনৈতিক দল কেন এখন সামান্য অনলাইন গ্রুপে কথা বলার সুযোগ বিক্রি করছে? এটা কি তাদের অর্থনৈতিক দেউলিয়াত্বের ইঙ্গিত, নাকি ক্ষমতার শেষ পর্যায়ে অনৈতিকতার চূড়ান্ত প্রকাশ? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কার আদেশ বৈধ নয়। ফলে তারা আগের মতোই স্বপদে বহাল থাকবেন। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার বলেন, এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায় বিচার এখনো জীবিত। সত্যকে নিশ্চিহ্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ের নিচে ফেলা যায় না। স্বৈরতন্ত্র, দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয়।
এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যের জয় হোক, অহংকারের পরাজয় হোক। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনুল মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বিভিন্ন দুর্যোগ সংকটে সাহায্যের আবেদন করেন অনেক সংস্থা বা সংগঠন। সাহায্য করবার আগে অবশ্যই কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন। আপনি যে সাহায্যটি দিচ্ছেন সেটি কি যথাযথভাবে অসহায় নিপীড়িত মানুষের কাছে পৌঁছাচ্ছে? আপনার এই সাহায্য যাদেরকে দিচ্ছেন তারা কি বিশ্বস্ত? আপনার সাহায্যের টাকা থেকে একটি ভাগ কি যারা সাহায্য উঠাচ্ছে তারা নিচ্ছে? এইসব তথ্য জানার পরে আপনার উচিত ওইসব সংস্থা এবং সংগঠনের আহ্বানে সাড়া দেয়া। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনি অসহায় মানুষকে সাহায্য করবেন, কিন্তু কার মাধ্যমে করছেন তার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন। ভালো থাকুন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। এছাড়া আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প আশা করছেন 1 আগস্টের মধ্যে এসব চুক্তি শেষ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করতেও পারে। এছাড়া তিনি জানান, দক্ষিণ কোরিয়া ও অন্য দেশগুলো শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে। ট্রাম্প ভারতের ওপর 25% শুল্ক আরোপ করেছেন। তিনি অভিযোগ করেছেন ভারতের বাণিজ্য শুল্ক অনেক বেশি এবং তারা অন্যায় বাধা দিচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো জানানো হয়নি। ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মোট 5টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। বুধবার এ দাবি করে গোষ্ঠীটি। হুতিদের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, সব অভিযান সফল হয়েছে এবং যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের কেনাবেচায় গুরুত্বপূর্ণ লেনদেনে ইচ্ছাকৃতভাবে জড়িত ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা 6টি ভারতীয় প্রতিষ্ঠান হল অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেড, রমনিকোলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমার্স। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাদের জ্বালানি বাণিজ্যে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এছাড়া এই পদক্ষেপের আওতায় বিশ্বের আরও 20টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। এদের অধীন যেসব সহযোগী প্রতিষ্ঠানের 50% বা তার বেশি মালিকানা রয়েছে তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ট্রাম্প প্রশাসন বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য ইরানের ছায়া নৌবহর ও বিশ্বব্যাপী মধ্যস্বত্বভোগীদের দমন করা, যারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে সহায়তা করে থাকে। এই নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।